প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারটি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা চলো লেকচারে প্রবেশ করি। তো এখানে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন লেকচার 1 নিয়ে আলোচনা করব। এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এটা সংক্ষেপে আমরা শেয়ার ইস্যু নামে বলে থাকি, অনেকে শেয়ার ইস্যু নামে এটাকে চেনে। তো এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই চ্যাপ্টারটি আলোচনা করার জন্য বরাবরের মতো আমি মোহাম্মদ মঈনুদ্দিন মাসুদ, প্রভাষক হিসাব বিজ্ঞান, ফিউচার কমার্স কলেজ। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা এই আমার লেকচারগুলো বোঝার জন্য যে নিয়মগুলো অনুসরণ করতে হয় সেগুলো লিখে দিয়েছি, তোমরা এখানে পড়ে নিবে। আজকে আমরা লেকচার 1 আলোচনা করবো। এই যে লেকচার 1, আজকে আমরা লেকচার 1 এর থিওরি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই ছাত্রছাত্রীরা থিওরি পড়তে চাও না, কিন্তু একটা চ্যাপ্টারকে ভালো করে বুঝতে হলে সেটা থিওরিগুলো অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে হবে। আমি যদি ওই সব চ্যাপ্টারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে না জানি, তাহলে আসলে ভালো করে অঙ্ক বোঝা সম্ভব না। আর যেহেতু আমাদের বহু নির্বাচনী 30 মার্কস থাকে, সেখানে ভালো করতে হলে অবশ্যই চ্যাপ্টারের থিওরি ভালো করে পড়তে হয়। ওকে, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আজকে অধ্যায়ের নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা চতুর্থ অধ্যায়, ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। তো প্রথমেই কথা দাঁড়ায় যে যৌথ মূলধনী কোম্পানি কি, সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। তো আমরা চলো যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় লোক স্বেচ্ছায় যৌথভাবে মূলধন সরবরাহ করে যে আইন সিদ্ধ ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে বা গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। অর্থাৎ এখানে উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন, সবাই স্বেচ্ছায় আসবে এবং যৌথভাবে মূলধন বিনিয়োগ করে এই ব্যবসাটা গঠন করবে। এটা অবশ্যই 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। 3টা পয়েন্ট: গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত। যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। চিরন্তন মানে অস্তিত্ব, চলতেই থাকবে ব্যবসাটা চিরন্তন, আর কৃত্রিম মানে হচ্ছে এটা মানব সৃষ্ট, তাই কৃত্রিম। এটা ব্যক্তির না একটি নিজ নামে পরিচিত ও পরিচালিত হয়। অর্থাৎ একটা ব্যক্তিকে যেভাবে আমরা চিনি, কোম্পানিকেও মানুষ সেভাবেই চেনে। তো 1994 সালের কোম্পানি আইনের 2-1 খ ধারায় বলা হয়েছে, কোম্পানি বলতে এ আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানি বা বিদ্যমান কোম্পানিকে বোঝায়। অর্থাৎ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কত সালের আইন, 94 সালের, এবং এটা কোন ধারা অনুযায়ী অবজেক্টিভে আসতেও পারে। তো আমাদের যেহেতু সংজ্ঞা ওইভাবে আসে না, যেহেতু আমরা আর পড়ছি না, কিন্তু তোমরা বই থেকে একটু ডিটেল জেনে নিবে। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির বৈশিষ্ট্য। কোম্পানির কিছু বৈশিষ্ট্য থাকে স্বেচ্ছামূলক। আমরা আগে বলেছি এখানে সবাই স্বেচ্ছায় অংশগ্রহণ করে, যৌথভাবে মূলধন বিনিয়োগ করে শেয়ার কিনে ব্যবসায় যোগ দেয়। ওকে, দ্বিতীয় পয়েন্ট, আইন সৃষ্ট। যৌথ মূলধনী কোম্পানি অবশ্যই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত হবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, 1994 সালের কোম্পানি আইন। ওকে, বাধ্যতামূলক নিবন্ধন। এই প্রতিষ্ঠানটিকে অবশ্যই বাধ্যতামূলকভাবে কি করতে হবে, নিবন্ধিত হতে হবে। এটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। চিরন্তন অস্তিত্ব, অর্থাৎ কোনো অংশীদার যদি মৃত্যুবরণ করে, দেউলিয়া হয়ে যায়, হস্তান্তর করে তার শেয়ার, কোম্পানির কোনো সমস্যা নেই, কোম্পানি বিলোপ হবে না, কোম্পানি চিরন্তন অস্তিত্বের অধিকারী। 5 নম্বর পয়েন্ট, শেয়ার মূলধন। এখানে যারা মালিক থাকে তারা কি করে, কোম্পানির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মূলধনের সেটাকে বলা হয় শেয়ার। এই শেয়ারগুলোকে ক্রয় করে, এক একটি অংশকে শেয়ার বলা হয়। আর এই শেয়ার ক্রয়ের মাধ্যমে কি করে, জনসাধারণের কাছে বিক্রয় করে কোম্পানি মূলধন সংগ্রহ করে। অর্থাৎ এখানে মূলধন না বলে এটাকে বলা হবে শেয়ার মূলধন। কোম্পানির ক্ষেত্রে কি মূলধন, শেয়ার মূলধন। সীমিত দায়, 6 নম্বর পয়েন্ট। তো এখানে যারা শেয়ার কিনবে তাদের দায়টা কত থাকবে, দায়টা অসীম হতে পারে, সসীম হতে পারে, কিন্তু সাধারণত আমাদের দেশে যে কোম্পানিগুলো দেখি আমরা, সেটা হচ্ছে সসীম দায় কোম্পানি। ওকে, তাদের যে যত টাকা শেয়ার ক্রয় করবে
ওই মূল্যের দায় তাকে বহন করতে হবে, এর বেশি তাকে দায় বহন করতে হবে না। এটা আমার বাংলাদেশে প্রচলিত কোম্পানিগুলোর ক্ষেত্রে। আর ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ সিল মোহর। কোম্পানি যেহেতু কৃত্রিম ব্যক্তি, এর সাথে যখন চুক্তি করা হবে তখন মানুষ কার সাথে করলো এটা বোঝার জন্য এখানে কি করতে হবে, তৃতীয় পক্ষের সাথে এই সিল ব্যবহার করে চুক্তি সম্পাদন করে কোম্পানি যাবতীয় সকল কাগজপত্র দলিলে এই সিল থাকা বাধ্যতামূলক। এই ছিল মেজর কিছু বৈশিষ্ট্য, আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা এখানে সংক্ষেপে এগুলো আলোচনা করলাম। এরপর আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটি বিষয়, সেটা হচ্ছে শেয়ার। যেহেতু কোম্পানিতে কি করা হয়, মালিকরা শেয়ার করে মূলধনকে, তাই এটা শেয়ারের বিষয়টি জানা দরকার আছে। আমাদের অঙ্কটাই মূলত এই শেয়ার নিয়ে, শেয়ার কিভাবে বিক্রয় করে কোম্পানি হিসাবভুক্ত করবে সেটাই আমরা জানবো। তাই শেয়ার কাকে বলে একটু দেখে নিই। তো শেয়ার হলো কোম্পানির মোট মূলধনের একটি ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ টোটাল ক্যাপিটাল হচ্ছে 10 কোটি টাকা। এখন তোমাকে যদি বলে 1 কোটি টাকা দাও, তুমি কি পারবে? তো এখানে কি করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। এবার চাইলেই যে কেউ এই শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারে। তো বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার মূলধনকে যখন নির্দিষ্ট মূল্যের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, এর প্রত্যেকটি অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ এটা হবে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অঙ্ক। অর্থাৎ এই যে এখানে বলা আছে 100 টাকা, একটা শেয়ারের যদি দাম হয় 100 টাকা, সবগুলো শেয়ারই হবে 100 100 100। যদি 500 টাকা হয় তাহলে হবে 500 500 500। ওকে, এটাই বলা আছে, আমরা আর দেখলাম না। নিচে আমরা একটু পড়ি। উপসংহারে বলা আছে যে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের কৌশল হিসেবে কোম্পানি মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা এককে বিভক্ত করে। এই বিভাজিত অংশ বা এককই হচ্ছে শেয়ার। আর শেয়ার ক্রয়ের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কোম্পানি মালিকানা, আংশিক মালিকানা অর্জন করে, অর্থাৎ যে যতটুকু শেয়ার কিনবে সে তত অংশের মালিক। ওকে, আমরা জানলাম শেয়ার কাকে বলে। এরপরে আমরা এটার বৈশিষ্ট্য নিয়ে জানবো। চলো, এই যে বৈশিষ্ট্য, মূলধনের অংশ আমরা আগেই বলেছি, এটা মোট মূলধনের একটা অংশ। আর্থিক মূল্য, শেয়ারের গায়ে, টাকার গায়ে যেরকম 100 টাকা 500 টাকা 1000 টাকা লেখা থাকে, ঠিক শেয়ারের গায়েও কি একটা আর্থিক মূল্য থাকবে। পরিচয় চিহ্ন, এখানে একটা ক্রমিক নম্বর থাকবে, টাকায় যেভাবে ক্রমিক নম্বর থাকে শেয়ারের গায়ে একটা ক্রমিক নম্বর থাকবে, এবং সেটা শেয়ার সার্টিফিকেট যথাস্থানে এই নম্বরটি থাকতে হবে। হস্তান্তর যোগ্যতা, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তর। অবাধে হস্তান্তর মানে হচ্ছে যে কেউ কেনে, ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করতে পারবে। অস্থাবর সম্পদ, কোম্পানি আইনের 28-এর 1 ধারায় শেয়ারকে অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। চুক্তি সৃষ্ট সত্ত্ব, শেয়ার ক্রয়ের মাধ্যমে শেয়ার হোল্ডারদের সাথে কি হয়, একটা চুক্তিগত অধিকার সৃষ্টি হয়। শেয়ার হোল্ডারদের কোম্পানির সাথে একটা চুক্তিগত অধিকারের সৃষ্টি হয়। আর উত্তরাধিকার সত্ত্ব, শেয়ার সত্ত্ব উত্তরাধিকার আইন দ্বারা পরিচালিত, অর্থাৎ শেয়ারটা কি একটা আইন হচ্ছে উত্তরাধিকার আইন দ্বারা পরিচালিত। এটা শেয়ারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে আমরা দেখব শেয়ারের শ্রেণী। আমাদের এখানে শেয়ারের শ্রেণী, অনেক রকমের শ্রেণী, মেজর 3টা শ্রেণী এখানে আলোচনা করা হয়েছে। একটা হলো সাধারণ শেয়ার, যেটা আমরা শেয়ার বলতে বুঝি। অগ্রাধিকার শেয়ার, এটা একটা বিশেষ ধরনের যে অগ্রাধিকার, প্রেফারেন্স শেয়ার। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট শেয়ার হচ্ছে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। এটা হচ্ছে পরিচালনা, যারা উদ্যোক্তা থাকে কোম্পানি, তাদের ক্ষেত্রে এই বিলম্বিত দাবিযুক্ত শেয়ারটা তোমরা ডিটেল একটু পড়ে নিবে। আমি শুধু সংক্ষেপে তোমাদেরকে শেয়ার শ্রেণীগুলো দেখিয়ে দিচ্ছি। অগ্রাধিকার শেয়ারের আবার অনেক শ্রেণী আছে, যেমন সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশ না গ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার। এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিবে, অথবা তোমাদের সংগঠন বইতে তোমরা আলোচনা ডিটেল পড়বে, তাই আমরা এখন আলোচনা করছি না। আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সাধারণ শেয়ার, এই শেয়ারটা নিয়ে আমাদের মূল আলোচনা। সাধারণ শেয়ারের আরেকটা নাম হচ্ছে ইকুইটি শেয়ার, অর্ডিনারি অর ইকুইটি শেয়ার। তো এটা কাকে বলে চলো একটু দেখি। যে সকল শেয়ার মালিকের লভ্যাংশ প্রাপ্তি এবং কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে মূলধন ফেরত ও অন্যান্য সম্পত্তি পাওয়ার ব্যাপারে বিশেষ কোনো সুবিধা ভোগ করে না, তাকে সাধারণ শেয়ার বলে। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ এবং মূলধন ফেরত দেওয়ার পর, তারপরে সাধারণ শেয়ার মালিকরা কিছু পাওনা হয়। ওকে, এবার আরো কিছু বৈশিষ্ট্য আছে এখানে। সাধারণ শেয়ার মালিক সহ, শেয়ারের মালিক সহ কোম্পানি প্রকৃত মালিক, অর্থাৎ সাধারণ শেয়ার মালিক, আমরা যে প্রকৃত মালিক বুঝি সেটা হচ্ছে এরা।
সাধারণ শেয়ার, এদের কি থাকে, ভোটাধিকার থাকে এবং এরা পরিচালক হিসেবে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, নির্বাচিত হতে পারে। কোম্পানির লভ্যাংশ একটা নির্দিষ্ট হারে অগ্রাধিকার শেয়ার মালিকদের বন্টন করার পর উদ্বৃত্ত থাকলে, অবশ্য যদি থাকে তাহলে সাধারণ শেয়ার মালিকদের মধ্যে বন্টিত হবে। ওকে, আর আমরা এগুলো দেখলাম না, তোমরা পড়ে নিবে, ভিডিওটা পজ করে এটা দেখে নিবে সংজ্ঞাগুলো। আমরা ফিনিশিং এ চলে যাচ্ছি। সাধারণ শেয়ার মালিকগণের দায় তাদের ক্রয়কৃত শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ এই সাধারণ শেয়ার মালিকরা যত টাকার শেয়ার ক্রয় করবে তার দায় হবে তত টাকা। একজন 5 লক্ষ টাকার শেয়ার ক্রয় করলো, তার দায় 5 লক্ষ টাকা। একজন 10 লক্ষ টাকার শেয়ার ক্রয় করলো, তার দায় 10 লক্ষ টাকা। এটা এখানে বোঝানো হয়েছে। তো আমরা জানলাম সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার কি। এরপর আমরা যাব আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেয়ার বাজার, যেখানে আমাদের শেয়ারগুলো বিক্রি হবে। তো সেই বাজার সম্পর্কে ধারণা নেওয়া লাগে নাকি? তাহলে কোম্পানি শেয়ার বাজারের মাধ্যমে শেয়ার বিক্রয় করে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ করে থাকে। এখানে কি মূলধন? দীর্ঘমেয়াদী মূলধন। কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং করে তাকে প্রাথমিক বাজার নামে পরিচিত। আর আরেকটা বাজার আছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। চলো আমরা দেখি প্রাথমিক বাজার কি। প্রাথমিক বাজার হচ্ছে যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব দেওয়া হয় এবং এটাকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং, এবং কোনো কোম্পানি প্রথমবারের মতো বাজারে শেয়ার বিক্রি করে, অর্থাৎ এখানে নতুন শেয়ার বিক্রয় করা হয়। দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। প্রথমবার কোম্পানি কর্তৃক বিনিয়োগকারীদের নিকট শেয়ার বিক্রির পর ওই বিনিয়োগকারীরা, অর্থাৎ যারা প্রথম শেয়ার ক্রয় করলো, তারা যদি আবার পুনরায় বিক্রি করে, তখন এটা যেই বাজারে বিক্রি করা হবে তাকে বলা হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। ওকে, আমরা খুবই সংক্ষিপ্ত একটা ধারণা নিলাম, তোমরা একটু বই থেকে ডিটেইল ধারণা নেওয়ার চেষ্টা করবে। চলো আমরা পরবর্তী বিবরণপত্র। বিবরণপত্র কি? আমাদের শেয়ার ইস্যু করার প্রক্রিয়ার একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে বিবরণপত্র। কারণ এখানে কি, এটা হলো কোম্পানির বিজ্ঞাপন। পাবলিক লিমিটেড কোম্পানি যখন মূলধন সংগ্রহ করে এবং শেয়ার এবং ঋণপত্র বিক্রয়ের যে বিজ্ঞাপন প্রচার করে, সেটাই হচ্ছে বিবরণপত্র, অর্থাৎ এটা একটা প্রসপেক্টাস বা বিবরণপত্র। এখানে কোম্পানি বিভিন্ন বিষয় উল্লেখ করা হয় যেটা দেখে সম্ভাব্য বিনিয়োগকারীরা আকৃষ্ট করা হয় বিজ্ঞাপন প্রচার করে শেয়ার ক্রয়ের জন্য। অর্থাৎ এখানে শেয়ার ক্রয়ে আকৃষ্ট করার জন্য সকল তথ্য অবশ্যই বৈধ এবং সকল ইম্পর্টেন্ট তথ্য প্রকাশ করবে। কোনো অমূলক তথ্য এখানে প্রকাশ করা যাবে না যেটা কোম্পানির সাথে রিলেটেড না। অবশ্যই সকল সঠিক তথ্য দিতে হবে। 1994 সালে কোম্পানি আইনের 142 ধারা, এটাই একটা ইম্পর্টেন্ট ধারা। 142 ধারায় প্রসপেক্টাসের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা আছে। সেখানে বলা হয়েছে শেয়ার অথবা ডিবেঞ্চার বিক্রয়ের, অর্থাৎ শেয়ার হচ্ছে শেয়ার কোম্পানির মালিকানার দলিল, আর ডিবেঞ্চার ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিলকে বিবরণপত্র বলে। তাহলে আমরা সংক্ষেপে বিবরণপত্র সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো পরের বিষয় সম্পর্কে, শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। শেয়ার মূলধনকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেটা আমাদের অঙ্কে প্রয়োজন হবে। এই নামগুলো, এই যে 1 নম্বর 2 নম্বর এরকম 5টা বিষয় এখানে আলোচনা করবো আমরা। চলো, অনুমোদিত বা নিবন্ধিত, অথরাইজড অর রেজিস্টার্ড ক্যাপিটাল। নাম শুনেই বোঝা যাচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশনের সময় যে মূলধনটা সংখ্যাটা উল্লেখ করে। চলো আমরা বই পড়ি। কোম্পানি স্মারকলিপিতে যে পরিমাণ মূলধনের উল্লেখ করে, কোথায়? স্মারকলিপিতে। কোম্পানি নিবন্ধিত হয়, কি হয়? নিবন্ধিত হয়, তাকে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলে। এই মূলধন দ্বারা মূলত কোম্পানির মূলধনের সর্বোচ্চ সীমা নির্দেশ করা, অর্থাৎ কোম্পানি এর বেশি মূলধন সংগ্রহ করতে পারবে না। করতে গেলে আইনানুগ একটু সিস্টেমে যেতে হয়, তাই কোম্পানিকে খুব চিন্তা করে অনুমোদিত মূলধনের পরিমাণটা নির্ধারণ করতে হয়। ওকে, আমরা জেনে গেলাম অনুমোদিত মূলধন কি। এবার দ্বিতীয় পয়েন্ট, ইস্যুকৃত মূলধন। ইস্যু শব্দটা শুনলেই বোঝা যাচ্ছে বাজারে যে ছাড়া হবে সেটা। কোম্পানি মূলধন সংগ্রহের লক্ষ্যে অনুমোদিত মূলধনের, অর্থাৎ একটা কোম্পানি যদি চিন্তা করে যে আমরা 10 কোটি টাকা অনুমোদন লাভ করব, তখন ওখান থেকে কোম্পানি যে কোনো একটা সংখ্যা ইস্যু করতে পারে বাজারে। সেই সংখ্যাটা হতে পারে 5 কোটি টাকা। তাহলে যে অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করে, এটা হচ্ছে বিক্রয়ের, খুব ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে এইটা, বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করে, তাকে ইস্যুকৃত মূলধন বলে। অবশ্যই কি মূলধন? ইস্যুকৃত মূলধন বলে।
এটা হচ্ছে অনুমোদিত মূলধনের একটা অংশ। চাইলে কোম্পানি পুরো মূলধনটাই অনুমোদিত মূলধনই ইস্যু করতে পারে, কিন্তু সাধারণত কোম্পানি সেটা করে না। ওকে, আমরা পরেরটা দেখতেছি। এটা হলো বিলিকৃত মূলধন। প্রাপ্ত আবেদনের ইস্যুকৃত মূলধনের অংশ হচ্ছে বিলিকৃত, অর্থাৎ আমরা যে শেয়ারটা বাজারে ছাড়ার জন্য বিজ্ঞাপন প্রচার করেছি সেখান থেকে জনগণ যদি আবেদন করে, তাহলে আমরা যদি 5 কোটি টাকার শেয়ারই আবার বিলি করি, জনগণকে মধ্যে বন্টন করি, তখন সেটাকে বলা হবে বিলিকৃত মূলধন। অর্থাৎ এটা ইস্যুর সংখ্যাটা সমান হতে পারে, কিন্তু যদি কম আবেদন পাওয়া যায় তাহলে ইস্যুকৃত মূলধন এবং বিলিকৃত মূলধন কি হবে, আলাদা হবে। তো এখানে ওটা লেখা নাই। তো যাই হোক, জনসাধারণের নিকট শেয়ার কেনার আবেদনের প্রেক্ষিতে কোম্পানি পরিচালক মণ্ডলী সিদ্ধান্ত ক্রমে তাদের মধ্যে যে পরিমাণ শেয়ার বন্টন করা হয়, ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে এটা, যেটা বন্টন করা হবে সেটাকে বলা হবে বিলিকৃত শেয়ার মূলধন। ওকে, তারপর হচ্ছে 4 নম্বর আদায়কৃত বা পরিশোধিত মূলধন, পেইড আপ ক্যাপিটাল। এটা হচ্ছে যে শেয়ারটা বিলি করা হয়েছে, এখন বর্তমান শেয়ার বিক্রয়ের সিস্টেমে বিলিকৃত শেয়ারই আদায় হয়ে যায়, কারণ এখন কোম্পানি ভেঙে ভেঙে কিস্তিতে টাকাটা নেয় না। এখানে লেখা আছে কিস্তিতে শেয়ার বিক্রি করা হয়, এটা আগে ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা কিস্তিতেই টাকা আদায় করা হয়, অর্থাৎ মূল্য পরিশোধ করে সবাই আবেদন করবে, সেই টাকাটা থেকে তাদেরকে শেয়ার বিলি করা হবে। তার মানে যাদেরকে শেয়ার বিলি করা হচ্ছে তাদের সকল টাকা কোম্পানি অলরেডি আদায় করে ফেলছে। তাই এটাকে বলা হচ্ছে যে এখানে এই কথাগুলো আর প্রযোজ্য হবে না। এখানে হচ্ছে যে পরিমাণ শেয়ার টাকা আদায় হয়েছে তাকে বলা হয় আদায়কৃত বা পরিশোধিত মূলধন। সংরক্ষিত মূলধন, এটাও একটা আগের ইউজড শব্দ, এখন এটা তেমন হয় না। কোম্পানি সভায় বিশেষ একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা হচ্ছে যে মোট বিলিখিত মূলধনের যে অংশ কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত তলব করে না, অর্থাৎ আগে ভেঙে ভেঙে টাকা নেওয়া হতো কিস্তিতে কিস্তিতে, তাহলে একটা কিস্তি কোম্পানি রেখে দিত যে যদি বিপদে পড়ে কোম্পানি বিলোপ সাধনের সময় তারা কি করবে, সেই শেয়ারটা বিলি করে টাকা সংগ্রহ করে কোম্পানি বিলোপ সাধনের প্রয়োজনীয় খরচ মেটাবে। কিন্তু সেটা এখন আর তেমন হয় না, এই কারণে এটা প্রয়োজনীয়তা কমে গেছে। যাই হোক, সংরক্ষিত মূলধন যদি আমাদের কোনো কারণে লাগে তাহলে আমরা জানার জন্য বললাম যে অংশটা কোম্পানি কি করে, রেখে দেয়, সংরক্ষণ করে, হ্যাঁ, বিলোপ সাধনের উদ্দেশ্যে, তখন সেটাকে বলা হয় সংরক্ষিত মূলধন। এগুলো আমাদের লাগবে, অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এই 4টা আমাদের লাগবে, এটা তোমরা মাথায় রাখবে। ওকে, আমরা পরের শেয়ার বিলিকরণ বা ইস্যুকরণ। শেয়ার ইস্যু করার 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে শেয়ার ধরে নিচ্ছি 100 টাকা দাম, তাহলে আমরা যদি 100 টাকার শেয়ার 100 টাকায় বিক্রি করি সেটাকে বলে সমহারে ইস্যু অফ শেয়ার অ্যাট পার। এই বানানটা খেয়াল করো, PAR, পার, PER মানে হলো প্রতি, আর এটা হলো পার মানে হচ্ছে লিখিত মূল্য, সমহার। অধিহার যদি বেশি দামে বিক্রি করা হয়, অধিহারকে ইংলিশে বলা হয় প্রিমিয়াম। আর অবহার বা অনুহার এটাকে ইংলিশে বলা হয় ডিসকাউন্ট, ইস্যু অফ শেয়ার অ্যাট ডিসকাউন্ট। চলো আমরা একটু ডিটেল আলোচনা করি সমহারে। সমহারে শেয়ার ইস্যু বলতে শেয়ারের অভিহিত বা লিখিত মূল্য শেয়ার বিক্রয় করাকে বোঝায়, অর্থাৎ 100 টাকার গায়ে যেরকম 100 টাকা লেখা আছে, শেয়ারের গায়ে যদি 100 টাকা লেখা থাকে তাহলে 100 টাকাই যদি বিক্রি করা হয় তাহলে এটাকে বলা হবে সম, মানে সমান হারে। যখন কোম্পানি তার শেয়ারগুলোকে অভিহিত মূল্যে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করে তখন তাকে সমহারে শেয়ার ইস্যু বলে। 100 টাকা মূল্যের লিখিত মূল্য 100 টাকাতেই বিক্রয় করা হয়েছে, তখন এটাকে বলা হবে সমহারে শেয়ার ইস্যু। ওকে, আমরা পরেরটা যাচ্ছি। অধিহারে শেয়ার ইস্যু। অধিহার মানে হচ্ছে লিখিত মূল্য অপেক্ষা বেশি দামে বিক্রি হলে সেটাকে বলা হবে, বেশি অংশকে বলা হবে অধিহারে শেয়ার ইস্যু। অর্থাৎ শেয়ারের দাম 100 টাকা, আমি বিক্রি করলাম 110 টাকায়, তাহলে এখানে 10 টাকা, এই যে 10 টাকাটা হচ্ছে আমার অধিহার বা প্রিমিয়াম। আর এটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। আর এই শেয়ার অধিহারকে কোম্পানি কি কাজে ব্যবহার করে, এটা অবজেক্টিভে কাজে লাগতে পারে। মূলধন জাতীয় ব্যয় বা অলিক সম্পদ, অর্থাৎ এই ধরনের ব্যাংক চার্জ, অবলেহ কমিশন, শেয়ার ইস্যুকরণ খরচ, এই ধরনের অলিক সম্পদগুলোকে অবলোপন করার জন্য, এটা ইম্পর্টেন্ট একটা, এটা অবজেক্টিভে আসে, অবলোপন করার জন্য শেয়ার অধিহারকে ব্যবহার করা হয় অলিক সম্পদ অবলোপন করার জন্য। ওকে, এবার হচ্ছে অবহার। অবহার এটা হচ্ছে কম দামে যদি শেয়ার বিক্রি করা হয় গায়ের দামে বা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে, তখন এটাকে বলা অবহার। অর্থাৎ 100 টাকাটা 90 টাকায় বিক্রি করলাম, এখানে 90 টাকা অবহার না, পার্থক্য 10 টাকা, 10 টাকা হচ্ছে আমার অবহার, এই যে 10 টাকা হচ্ছে অবহার। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে
এই অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, আর এই কারণে অবহার জাবেদা করলে জাবেদা ডেবিট হয়। মূলধন জাতীয় ক্ষতি এটাকে সম্পদ দেখাতে হয় আবার আর্থিক অবস্থা বিবরণীতে। আর একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী অবহারের পরিমাণটা অভিহিত মূল্যের 10%-এর বেশি হতে পারবে না। অর্থাৎ যদি 100 টাকা শেয়ার হয় তাহলে হাইয়েস্ট অবহারের পরিমাণ হবে 10 টাকা, যদি 200 টাকা শেয়ার হয় তাহলে হবে 20 টাকা, 500 টাকা শেয়ার হলে 50 টাকা, এর বেশি অবহারের পরিমাণ হতে পারবে না। এটা আইন, এটা অবজেক্টিভে আসে বহু নির্বাচনীতে। তাহলে আমরা এইগুলো ইস্যু করণের কাকে বলে সেটা জানলাম। এবার আমরা চলে যাব আমাদের অঙ্কের সব ইম্পর্টেন্ট বিষয়, আমরা জাবেদা দেখব। আমাদের এখানে জাবেদা করতে হয়। তাহলে এখন আমরা ফার্স্ট যেটা দেখবো এটা হচ্ছে সমহারে যখন শেয়ার ইস্যুকরণ করা হবে, সমহারে ইস্যু করার সময় এই জাবেদা তিনটা, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই তিনটা জাবেদা দেখতে পাই। 1 নম্বর জাবেদা হচ্ছে যখন কোম্পানি বিজ্ঞাপন প্রচার করে, জনগণ যখন টাকা জমা দিয়ে, ব্যাংকে টাকা জমা দিয়ে শেয়ারের জন্য আবেদন করে, এই যে দেখো হাইলাইট করা আছে, আবেদনের টাকা পাওয়া গেলে। তো আমরা জানি যে কোম্পানি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তাই ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন করে। জনগণ যখন ব্যাংকে টাকা জমা দেয় তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়। তাহলে আমরা জানি ব্যাংক হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর জনগণ কি করলো? আবেদন করলো। তাহলে কিসের টাকা ব্যাংকে জমা হয়েছে? শেয়ার আবেদন। শেয়ার আবেদন ক্রেডিট। অর্থাৎ ফার্স্ট এই জাবেদাটা তোমাকে লিখতেই হবে। তাহলে টাকা পাওয়ার জাবেদা, এটা এটা আমি বলি টাকা পাওয়ার জাবেদা, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। যে কিসে টাকা পাইলাম? ব্যাংকে। আর কিসের টাকা পাওয়া গেল? শেয়ার আবেদনের টাকা, এটা হচ্ছে ক্রেডিট। টাকা এখানে সংখ্যা এবং টাকার পরিমাণ দিয়ে গুণ দিয়ে আমরা এখানে টাকা বসাবো, এটা আমরা অঙ্কে আলোচনা করব। দ্বিতীয় জাবেদা হচ্ছে আমরা এই যে ব্যাংকে টাকাটা জমা হলো সেটা কি? আবেদনের টাকা। এই আবেদনের টাকাকে মূলধনে ট্রান্সফার করতে হবে, স্থানান্তর। তাহলে এই জাবেদাটা হচ্ছে মূলধনে স্থানান্তরের জাবেদা। 1 নম্বর জাবেদা হচ্ছে টাকা পাওয়ার জাবেদা, ব্যাংকের জাবেদা। আর এটা হচ্ছে মূলধনের জাবেদা, এখানে শেয়ার মূলধন। যখন আমরা আবেদনকে শেয়ার মূলধনে ট্রান্সফার করব তখন আবেদন হ্রাস পাবে। তাহলে শেয়ার আবেদন এই যে ক্রেডিট ছিল সেটা হয়ে যাবে ডেবিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন বৃদ্ধি পায় বলে ক্রেডিট। আমরা জানি শেয়ার মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বলে ক্রেডিট। অর্থাৎ এখানে শেয়ার আবেদন ছিল ক্রেডিট, সেটাই হয়ে গেল ডেবিট, আর শেয়ার মূলধন হয়ে গেল ক্রেডিট। এবার যদি কোম্পানি বেশি আবেদন পায় তাহলে বেশি আবেদন পাওয়া গেলে ওই আবেদনের টাকা কোম্পানি রাখতে পারবে না, কারণ ক্যাপাসিটির বেশি কোম্পানি কখনোই টাকা রাখতে পারবে না, সেটা ফেরত দিতে হবে ব্যাংকের মাধ্যমে। যদি ব্যাংকের মাধ্যমে ফেরত দিই তাহলে ব্যাংকের টাকা হ্রাস পায়, তাহলে ব্যাংক সম্পদ হ্রাস পায় বলে ক্রেডিট। কিসের টাকা ফেরত দিচ্ছি আমরা? শেয়ার আবেদনের টাকা, শেয়ার আবেদন ডেবিট। আবেদন এই যে ক্রেডিট ছিল সেটা হ্রাস পায় বলে ডেবিট। আর সহজ একটা উপায় হচ্ছে যদি অতিরিক্ত আবেদন থাকে সেটা ফেরত দেওয়ার জন্য 1 নম্বর জাবেদা কি? উল্টে যাবে। অর্থাৎ ব্যাংক ছিল ডেবিট, ব্যাংক হয়ে যাবে ক্রেডিট, শেয়ার আবেদন ছিল ক্রেডিট, শেয়ার আবেদন হবে ডেবিট। টাকা হবে কতটুকু? যতটুকু অতিরিক্ত। আমরা বাজারে ছেড়েছিলাম 10,000 শেয়ার, আমরা আবেদন পেয়েছি 12,000 শেয়ার, তার মানে অতিরিক্ত কত? 2,000 শেয়ার। তাহলে 2,000 ইন্টু ধরে নিচ্ছি 100 টাকা করে, তাহলে 2,000 ইন্টু 100 টাকা গুণ দিলে আমরা টাকা পেয়ে যাব। এটা আমরা অঙ্কে শেখাবো। ওকে, তাহলে আমরা কি জানলাম? এই তিনটা জাবেদা যদি আমরা আয়ত্ত করে ফেলতে পারি বাকি জাবেদাগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে টাকা পাওয়ার জাবেদা, ব্যাংক ডেবিট। কিসের টাকা? শেয়ার আবেদন, শেয়ার আবেদন ক্রেডিট। মূলধন ট্রান্সফারের জাবেদা 2 নম্বর, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। আর 3 নম্বর যদি অতিরিক্ত আবেদন থাকে, শেয়ার আবেদন ডেবিট, ব্যাংকে টাকা হ্রাস পায় বলে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব যদি অধিহারের অঙ্ক হয় তাহলে কি করতে হবে। এই যে দেখো, অধিহারের অঙ্ক হলে 1 নম্বর জাবেদা সেম, টাকা পাবো, টাকাটা খালি চেঞ্জ হবে, তখন টাকা নিয়ে আমরা আলোচনা করব পরে। জাবেদা সেম, জাবেদার হিসাব সেম, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এবার দ্বিতীয় জাবেদায় মূলধনের স্থানান্তরের সময় যেহেতু আমরা কিছু বেশি পাবো সেটাকে আমাকে হিসাবভুক্ত করতে হবে। তা আমরা জানি শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে ক্রেডিট। এই যে এই কারণে শেয়ার অধিহার ক্রেডিট হবে। অর্থাৎ দেখো তোমরা আগের জাবেদাই ঠিক আছে, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, জাস্ট যুক্ত হলো কি? এটা হিসাব, শেয়ার অধিহার ক্রেডিট। টাকা আমরা বুঝে লিখে দিব, এটা অঙ্কে আলোচনা করা হবে। তৃতীয় জাবেদা ফেরত দেওয়ার জাবেদা, সেটা আগের মতোই আছে, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ 1 নম্বর জাবেদার উল্টা জাবেদা, টাকা খালি চেঞ্জ হবে, অঙ্কে আমরা দেখাবো। তাহলে অধিহারের চেঞ্জ কোথায়? এইটা খালি একটা হিসাবে চেঞ্জ। দ্বিতীয় জাবেদায় মূলধনের জাবেদায় মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বলে
ক্রেডিট। শেয়ার অধিহার কি বলে? ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বলে ক্রেডিট। অনেকেই দায় বলে ক্রেডিট বলে, কিন্তু আসলে শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অভ্যন্তরীণ দায়, দায় কিন্তু মালিকানা সত্ত্ব বলাটাই বেটার। ওকে, এবার আমরা দেখব অবহারের যা। এখানে আমরা অবহার মানে কম দামে, কম দামে হলে 1 নম্বর জাবেদা সেম, ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। 2 নম্বর জাবেদা হচ্ছে এখানে চেঞ্জ আসবে, শেয়ার অবহার কি বলছিলাম যে মূলধন জাতীয় ক্ষতি বা ব্যয়, আর মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ডেবিট। এটা সম্পদ বলে ডেবিট, এটা ব্যয় বলে না। এটা আসলে মূলধন জাতীয় ব্যয়কে সম্পদ বলা হয়, এটা অলিক সম্পদ, একটা অবাস্তব সম্পদ। তাই যাই হোক, সম্পদ ডেবিট। তাহলে আগের জাবেদা ঠিকই ছিল, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। মাঝখানে কি অ্যাড হবে? শেয়ার অবহার ডেবিট হবে। টাকা আমরা বুঝে বুঝে লিখবো, অঙ্কে বুঝাবো। তাহলে আমরা যেটা খেয়াল করলাম, অধিহারের অঙ্কে কি হলো, জাস্ট অধিহারটা যুক্ত হলো মূলধনের জাবেদায়, মানে সেকেন্ড জাবেদায় অধিহার ক্রেডিট হয়েছে। আর যখন অবহারের অঙ্ক হবে তখন সেকেন্ড জাবেদাতেই অবহারটা ডেবিট হবে, তখন অধিহার হবে না আর। চেঞ্জটা এখানে, আর বাকি সব হিসাব সেম আগেরটাই। 3 নম্বর জাবেদা শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত দিব। এই ছিল আমাদের মোটামুটি জাবেদা। এখানে আমাদের আর যেটা করা লাগে যে একটা ব্যাংকের খতিয়ান মাঝে মাঝে গণনা কার্য করতে হয়, আর আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ সম্পদ এবং দায় প্রেজেন্ট করতে হয়। এই বিষয়গুলো সেটা আমরা অঙ্কে বিস্তারিত আলোচনা করব, তো আমরা এখানে আর আলোচনা করছি না। তো আমাদের যেটা বিষয় হচ্ছে যে এখানে আরো কিছু বিষয় আছে, যে যদি কোম্পানি কি করে শেয়ার বিক্রয়ের জন্য কোনো খরচ করে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে অবলেখক, যারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বলা হয় অবলেখক। এদেরকে যদি আমরা চেকের মাধ্যমে তাদের পারিশ্রমিকটা পরিশোধ করি, তখন সেটাকে কিভাবে হিসাবভুক্ত করব? অবলেখকের কমিশন। এটা একটা ব্যয়, এটা মূলধন জাতীয় ব্যয়, তাই এটা সম্পদ বলে ডেবিট। এটা ব্যয় বলা হয়, কিন্তু এটা আসলে কি সম্পদ? অলিক বা অবাস্তব সম্পদ। অবলেখক কমিশন ডেবিট সম্পদ বলে, ব্যাংক সম্পদ হ্রাস পায় বলে ক্রেডিট। কিন্তু যদি শেয়ারের মাধ্যমে দেওয়া হয়, আমরা চাইলে শেয়ারের মাধ্যমেও দিতে পারি, তখন অবলেখক কমিশন ডেবিট হবে, আর এই যে শেয়ার মূলধন বৃদ্ধি পায় বলে ক্রেডিট হবে। এই ছিল অবলেখকের কমিশন। এখানে যে কোনো খরচ আছে, ব্যাংক চার্জ হইতে পারে, আইন খরচ হতে পারে, হ্যাঁ, আরো অনেক ধরনের খরচ হতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে তখন এই জায়গায় অবলেখক কমিশনের জায়গায় লিখবো ব্যাংক চার্জ হিসাব, অথবা কি লিখবো, আইন খরচ হিসাব, প্রাথমিক খরচ হিসাব, এরকম বিভিন্ন শব্দগুলো আমরা চেঞ্জ করে দিব অবলেখকের কমিশনের পরিবর্তে। এরপর আমরা আরেকটি বিষয় জানবো, এটা একটি স্পেশাল অঙ্ক, এটা এখন আলোচনা না করলেও হতো, যেহেতু জাবেদা আলোচনা করছি তাই করে দিচ্ছি। কোম্পানি জমি জমা বা স্থায়ী সম্পদ ক্রয় করার সময় শেয়ার ইস্যুর মাধ্যমেও ক্রয় করতে পারে, মূল্য পরিশোধ করতে পারে। তাহলে ফার্স্ট জাবেদা হবে সম্পদটা ডেবিট হবে, সম্পদ হিসাব ডেবিট, আর দায় বলে ক্রেডিট। ওই কোম্পানি যে কোম্পানির কাছ থেকে ক্রয় করবে ওই কোম্পানির নাম, প্রদেয় হিসাব ক্রেডিট। এবার তাদেরকে যখন আমরা শেয়ারটা ইস্যু করব প্রসেসিং শেষ করে, তখন এই দায় হ্রাস পায় বলে প্রদেয় হিসাব কোম্পানি ডেবিট, আর শেয়ার মূলধন ক্রেডিট। দুইটা জাবেদা। যখন 2 মার্চের জন্য প্রশ্নটা আসবে তখন আমরা দুইটা জাবেদা দিব, আর যদি 1 মার্চের মানে এটা যদি আলাদা করে না চায় তাহলে আমরা এই জাবেদাটা দিতে পারি। তোমরা খেয়াল করো, আমি যে হাইলাইট করে রেখেছি এই বিষয়গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সম্পদ হবে ডেবিট আর শেয়ার মূলধন। এটা হচ্ছে সরাসরি যদি জাবেদাটা দেওয়া হয়। এখানে দায় দেখানো হয়েছে, তারপর প্রসেসিং শেষ করে দায় হ্রাস করে মূলধনের দেখানো হয়েছে, আর এখানে সরাসরি সম্পদ ডেবিট আর শেয়ার মূলধন ক্রেডিট। অর্থাৎ যেদিন সম্পদ ক্রয় করা হয়েছে ওই দিনই শেয়ার মূলধনের শেয়ারটা ইস্যু করে আমরা মূল্য পরিশোধ করে দিলে এই পদ্ধতিতে। তো তোমরা চাইলে দুইটা জাবেদা দিতে পারো, তোমরা চাইলে একটা জাবেদাও দিতে পারো। এই ছিল মোটামুটি আমাদের জাবেদা। তো আমরা এই চ্যাপ্টারে আমরা খুব সহজ একটা চ্যাপ্টার, এটা যদি কেউ বোঝে খুব সহজেই তুমি 10 নাম্বার আয়ত্ত করতে পারবে। হ্যাঁ, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের থিওরিগুলো আমরা অবশ্যই খুব ভালো করে বোঝার চেষ্টা করব, বুঝছো? কারণ থিওরি যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমাদের অঙ্ক বুঝতে সমস্যা হবে। যেহেতু এটা কোম্পানির বিষয়, তোমরা অনেকেই কোম্পানি সম্পর্কে বেশি ধারণা নাই, এই কারণে তোমরা যেটা করবে যে থিওরিগুলো বই থেকে আরো ডিটেইল পড়ে নিবে। আর যাদের যদি শুনতে সমস্যা হয় তাহলে একটু হেডফোন দিয়ে এই লেকচারগুলো শুনবে, এতে মোটামুটি ভালো সাউন্ড পাওয়া যাবে। আর আমরা
আগামী লেকচারে অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই অঙ্ক বোঝার আগে তোমরা জাবেদাগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। জাবেদাগুলো আমরা সমাহারের অঙ্ক করব, তাই তোমরা খুব গুরুত্ব দিয়ে এই তিনটা জাবেদা প্র্যাকটিস করবে। তো আগামী লেকচারের জন্য সবারকে শুভকামনা জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।